আজ আমি তোমাদের নিয়ে যাব গঙ্গার তীরবর্তী অঞ্চলে এক সুন্দর মন্দিরে। এই মন্দিরের ব্যাপারে তেমন কোনো ভিডিও তোমরা ইউটিউবে পাবে না, তাই আজ আমি এই মন্দিরের সম্পূর্ণ দর্শন করাবো তোমাদের এই ভিডিওতে। মন্দির আর তার পার্শ্ববর্তী এলাকার পরিবেশ থেকে মুক্ত হবে তোমরা, তাই বলবো স্কিপ করো না, তাহলে অনেক কিছু কিন্তু তোমরা মিস করে যাবে। এবং অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করো, তাতে আমার কাজের সার্থকতা পায়। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ অনেক দিন বাদে একটা মন্দিরের ভিডিও নিয়ে তোমাদের সামনে আজ এসেছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একটা খুব সুন্দর শিবকালী মন্দির। এই মন্দিরে আসলে যে একটা অদ্ভুত শান্তি আর একটা অদ্ভুত যে ভালো লাগা এখানে লাগছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এখন দাঁড়িয়ে আছি। তো এই ব্যাপারটাই তোমাদেরকে আজকে জানাতে চাই, আর এই মন্দিরটা কতটা সুন্দর সব কিছু আজকে আমার এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে। আর পেছনে দেখতে পাচ্ছ সুন্দর মা গঙ্গা, তার পাশেই আমি দাঁড়িয়ে আছি। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ ইনফরমেশন দেবো কীভাবে তোমরা আসবে, এখানে কি দেখবে আর কত রকমভাবে এখানে আসা যায়। তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা শুরু করার আগে একটা কিন্তু ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে আছে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করলে কিন্তু অনেক মোটিভেশন বাড়ে তোমাদের সামনে এরকম জায়গা আরও নতুনভাবে এক্সপ্লোর করার জন্য। তো প্লিজ সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, একবারই যে সাবস্ক্রাইব করতে হয়, একটা ক্লিক। আর তোমরা যারা আমার চেনো না তাদের বলি, আমি সৌমদীপ, তোমরা দেখছো বঙ্গাইনি ব্লগ চ্যানেল। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব। মন্দিরটি রয়েছে হাওড়ার নলপুর সারেঙ্গার দিকে। এখানে ট্রেনে আসলে হাওড়া থেকে ট্রেন ধরে তোমরা চলে আসবে নলপুর স্টেশন। তারপর সেখান থেকে একটু হেঁটে টোটো ধরে নিতে হবে তোমাদের। তারপর টোটোতে 15 টাকা ভাড়াতে এখানে পৌঁছে যাবে। কিন্তু বর্তমান সময় সাউথ ইস্টার্ন ট্রেনের যা অবস্থা, তাই বলবো সেই রাস্তা অ্যাভয়েড করাই অনেক ভালো। তাই তোমাদের আরেকটা জায়গা দিয়ে এই মন্দিরে নিয়ে যাবো আজ, যেখান থেকে আমি যাচ্ছি। তোমরা শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরে চলে আসতে পারো নুঙ্গি স্টেশন। তারপর সেখান থেকে অটো ধরে বাটানগর গঙ্গার পার। এরপর সেখান থেকে ফেরিঘাটে ভটভটি নৌকায় 10 টাকার টিকিট কেটে গঙ্গা পার করে চলে আসতে হবে হীরাপুর। আর সেখান থেকে পায়ে হেঁটে একটুখানি কিন্তু এই মন্দির। এখানে কিন্তু ক্যাশ টাকা বা ইউপিআই এর ব্যবস্থাও রয়েছে। জনপ্রতি 10 টাকা করে ভাড়া, অথবা আমার মতো বাইক নিয়ে পার হতে পারো তোমরা। এই গ্রামীণ প্রকৃতির সাথে একটু একাত্ম হতে পারবে। বাইক পার করতে লাগে 50 টাকা। তোমাদের জন্য সারেঙ্গা ফেরিঘাটে সমস্ত টাইমিং দেওয়া থাকলো। তোমরা চাইলে ভিডিওটা পজ করে এখান থেকে দেখে নিতে পারো, অথবা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো এখানকার যাতায়াতের সময়। ফেরিঘাট থেকে নামার পর সবুজ প্রকৃতির সাথে দেখা হলো। আমরা যারা শহরে থাকি তারা তো প্রায় এমন দেখতেই পাই না। এমন সবুজ প্রকৃতি চোখ জুড়িয়ে যায়, যাকে বলে চোখের আরাম আর মনের শান্তি। মন্দিরের মধ্যে প্রবেশের পর সামনে পড়ল এই বেল গাছ, আর তার নিচে মহাদেবের বিগ্রহ। বিল্লপত্র ছাড়া মহাদেবের পূজা অসম্পন্ন। বেল গাছটি সম্পূর্ণ বাঁধানো রয়েছে নিচের দিকে। এই মন্দিরটি শ্মশানের পাশে অবস্থিত, তাই এখানে শ্মশান যাত্রীদের জন্য প্রতীক্ষালয় রয়েছে। এর পাশেই কিন্তু শ্মশান, যেখানে একসময় আমাদের সকলকেই যেতে হবে। চলো এইবার ভিতরে প্রবেশ করা যাক মন্দিরের। মন্দিরটির নাম হীরাপুর শিবকালী মন্দির। ভিতরে ঢুকে প্রাণ জুড়িয়ে গেল। কি অসাধারণ সুন্দর এক প্রকৃতির মাঝে এই মন্দির। মেঠো পথ ধরে গাছপালার মাঝে এক নীরব নিরিবিলি পরিবেশের মধ্যে এখন প্রবেশ করেছি।
চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। শোঁ শোঁ শব্দে গাছের পাতার আওয়াজ হচ্ছে হাওয়ায়। এই মন্দিরে আসলে কিন্তু তোমাদের একটা অদ্ভুত শান্তি লাগবে। এত সুন্দর একটা পরিবেশ, শান্ত স্নিগ্ধ পরিবেশ, তার সাথে খুব শান্তি বিরাজমান। আর এত সুন্দর একটা গঙ্গার পাড় থেকে ঠান্ডা হাওয়া আসছে, মানে গরমের সময় কিন্তু গরম লাগছে না। মানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দুপুর 3:30, গরম কিন্তু সেরকমভাবে লাগছে না, কারণ ঠান্ডা একটা হাওয়া সবসময় চলছে। আর চারিদিকে পাখির এত শব্দ, দারুণ লাগছে। আমরা তো কেবলমাত্র ঘুম থেকে উঠে কাক ডাকার আওয়াজই পাই, কিন্তু এখানে নানান পাখির আওয়াজ খুব মধুর লাগছে। গঙ্গার পাড়ে মৃদুমন্দ বাতাস বয়ে চলেছে, সঙ্গে সুন্দর সুন্দর নানান রঙিন ফুলের গাছ। এই মন্দিরের আশেপাশে সৌন্দর্য এই সমস্ত ফুল গাছ হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, সত্যি গঙ্গার ওই পারে হাওয়া অল্প ছিল এবং ততটা ঠান্ডা কিন্তু হাওয়া ওখানে লাগছিল না, কিন্তু এই পাশে ঠান্ডা ঠান্ডা বাতাস বয়ে চলেছে, তাই একটুও গরম লাগছে না। তোমাদের না বললে বিশ্বাস করবে না, এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু একটুও গরম এখানে লাগছে না। আসলে গ্রামের সবুজ প্রকৃতি আর ইট বালির গরম ধরে রাখে না, তাই বলেই হয়তো এখানে এত শান্তি পাওয়া যায়। মন্দিরের সামনে এত সুন্দর সুন্দর ফুলের গাছ আর পাশে বয়ে চলেছে গঙ্গা নদী। এই পরিবেশ দেখে সত্যিই মনে হয় এখানে ভগবান আছে। আর সন্ন্যাসীরা তো এমন জায়গায় বেছে নেয় তাদের সাধনা পূরণের জন্য। মন্দিরের প্রবেশের মুখে রয়েছে বড় বাবার মন্দির, অর্থাৎ শনিদেব। এই মন্দিরে তালা লাগানো আছে, তাই ভিতরে যাওয়া যাচ্ছে না। দূর থেকেই তোমাদের শনিদেবের দর্শন করাচ্ছি, দেখে নাও তোমরা। মন্দিরের কর্তৃপক্ষ না থাকলেও যে মন্দিরকে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা যায়, তা হয়তো না দেখলে আমি বুঝতাম না। এই মন্দির কিন্তু 200-300 বছর পুরনো নয়, এমনকি 50 বছর আগেও তেমন কিছু দেখা যায় না। এই মন্দিরের ব্যাপারে গুগলেও কিন্তু খুব একটা কোনো আর্টিকেল বিশেষ তোমরা পাবে না, কিন্তু পরবর্তী সময় গ্রামের মানুষ নিজেদের অনুদানে এখানে গড়ে তুলেছে এই সুন্দর অপূর্ব এক মন্দির। গাছপালার ফাঁকে মন্দিরটির একটা সুন্দর রূপ তুলে ধরলাম তোমাদের সামনে। জানি না আমার ক্যামেরা কতটা তোমাদের দেখাতে পারছে আসল সৌন্দর্যটা। আমার চোখে এবং ক্যামেরার চোখে কিন্তু আমার কাছে অসাধারণ লাগছিল। এটি হলো শিব মন্দির। এখানে মন্দিরের সামনে রয়েছে সাধক বামাখ্যাপার একটি সুন্দর মূর্তি। মূর্তিটি এতটাই সুন্দর, দেখে মনে হয় যেন সত্যিকারে এটা পিতল দ্বারা তৈরি হয়েছে। দারুণ কাজ করেছে কিন্তু যেই শিল্পী এটি নির্মাণ করেছেন। তাই মুগ্ধ হয়ে এখানে বামাখ্যাপার মূর্তিটি বারবার দেখছিলাম এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সূর্যের আলো পড়ে যেন এক সোনালি রূপ নিয়েছে। চলো এবার যাওয়া যাক মন্দিরের ভেতর, যেখানে আছে স্বয়ং মহাদেব। মন্দিরের চূড়ায় রয়েছে মহাদেবের বিভিন্ন রূপ খোদাই করে। শিব মন্দিরের বাইরে গর্ভগৃহের দরজায় রয়েছে সুন্দরভাবে বিভিন্ন শিল্পকর্ম, যা খুব সুন্দরভাবে গঠন করা হয়েছে। হাতিরা মহাদেবকে স্নান করিয়ে দিচ্ছে, সাপেরা মহাদেবকে প্রণাম জানাচ্ছে। এমন এক দৃশ্য দেখা যায় এখানে। ভিতরে মহাদেবের বিগ্রহের উপরে সুন্দর কাপড়ের কাজ করা আছে ছাদের দিকে। প্রতিদিন নিত্য পুজো হয় এখানে। এই সময়ে দুপুরবেলা খুব একটা লোক আসে না, তবে সকালে শোনা যায় প্রচুর মানুষ আসে এখানে পুজোর জন্যে।
মন্দির থেকে বাইরে যে বসার জায়গা তোমরা দেখছো এখানে এখন ফাঁকা থাকলেও বিকেলে কিন্তু স্থানীয় লোকদের সমাগম হয় রোজ। একটিও স্থান নাকি এখানে ফাঁকা থাকে না। সকলেই আসে মন্দিরে ভগবানের দর্শনে এবং গঙ্গার তীরে বসে পরিবারের সাথে একটু সময় কাটাতে। সামনে এত সুন্দর মা গঙ্গা বয়ে চলেছে নিস্তব্ধে যে এখানে বসে থাকলে প্রাণ জড়িয়ে যায়। সামনেই চোখে পড়ল গঙ্গা দিয়ে বয়ে চলা একটি জাহাজ, তাই সেই মুহূর্তেই ক্যামেরাবন্দি করলাম। জবা ফুল গাছটি গঙ্গার তীরে দারুণ সুন্দর লাগছে। শিব মন্দিরের সামনে এই বিভিন্ন ফুলের গাছ দারুণ লাগছে, চারিদিকে একটা রঙিন প্রকৃতির সৃষ্টি করেছে। সূর্যমুখী ফুলটি মন্দিরের সামনে দারুণভাবে সাজানো। মন্দিরের দুপাশে দুটি সূর্যমুখী ফুল। মন্দিরের মূল গেটে দুদিকে দুটি সূর্যমুখী ফুল রয়েছে। এর পিছনে মন্দিরটি মহাদেবের মন্দির, আর সেখানে সতী মাতাকে কোলে নিয়ে মহাদেবের সেই স্বর্গমত্ত কাঁপানো বিরহরূপ তুলে ধরা হয়েছে। যখন সতী মা দেহ রাখার পর মহাদেব উন্মাদ হয়ে গেছিলেন। এখন একটু বিকেল হচ্ছে, একটু একটু করে মানুষ আসছে এখানে। আশেপাশে বসার জায়গাগুলো ভরাট হতে শুরু হয়েছে। এমন একটা দারুণ জায়গা নদীর পাড়ে, সত্যি মুগ্ধ করার মতন এক প্রাকৃতিক দৃশ্য কিন্তু দেখা যায়। তারপরে আমরা গিয়ে যখন ভিডিও করলাম, এটা দেখলে সত্যি ভালো লাগে যে একটা কাকু তো বলেই বসলেন যে হ্যাঁ তোমরা করো ভিডিও, এখানটার জায়গার কথাটা অনেকেই জানে না, তো যদি ভিডিওর মাধ্যমে অনেকে জানে তো অনেকেই আসবে। শিব মন্দিরের সামনে স্বামী বিবেকানন্দর মূর্তিটি কিন্তু খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। সুন্দরভাবে বানানো হয়েছে এখানে স্বামীজিকে, যেন সাক্ষাৎ স্বামীজি এখানে বসে আছে। আর তার ঠিক পাশে রয়েছে নন্দী মহারাজের একটি ছোট্ট মন্দির। নন্দীদেবের কাছে প্রার্থনা জানালে মহাদেবের কাছে তা পৌঁছায়, তাই সকলেই প্রার্থনা জানায় এখানে। এই মন্দিরের ঠিক পাশেই আছে মা কালীর একটি মন্দির, আর সেই মন্দিরের সামনে রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং সারদা মায়ের এক সুন্দর বিগ্রহ। এই মন্দিরের ভিতর রয়েছে একটি সুন্দর মূর্তি। এখান থেকে একটু এগোলেই সামনে পড়বে সুন্দর একটি দেওয়াল, যেখানে অঙ্কন করা আছে শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে অর্জুনের সারথি হয়ে অধর্মী কর্ণের বিনাশে সাহায্য করছেন। তার ঠিক পাশেই আছে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি বাজানো একটি একা ছবি। এখানেই রয়েছে মা কালীর সুন্দর একটি বিগ্রহ। উপরের ছাদে ঠিক একই রকমভাবে কাপড়ের কাজ করা আছে এখানে। মা কালীর বিগ্রহটি কিন্তু অসাধারণ, মাকে কিন্তু খুব সুন্দর লাগছে। তোমরা কি বলো? এখানে সবচেয়ে ভালো লাগলো গ্রামের মানুষরা খুব সুন্দরভাবে নিজেরা এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করছেন এবং প্রতিটি স্থান খুব পরিষ্কার পরিপাটি করে সাজানো। মন্দিরের বাইরে কোনো অভাব্য পরিবেশ নেই, নানান গাছপালা ফুল ও ফল হয়ে আছে এবং এক নিরিবিলি নির্মল পরিবেশ, যে একবার আসলে বারবার আসতে ইচ্ছে হবে এই অগাধ শান্তির মাঝে। স্নিগ্ধ পরিবেশে মনে হবে কিছুটা সময় কাটিয়েই চাই। কিভাবে তোমরা আসবে তা তো প্রথমেই তোমাদের জানিয়েছি। আর যারা আসতে পারলে না ভার্চুয়াল ট্যুরে, এই মন্দিরের দর্শন করে তোমাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই বলো। আর বাড়ির বয়োজ্যেষ্ঠদের যারা এখানে আসতে পারবে না, তাদেরকে এই মন্দিরের দর্শন তোমরা ভার্চুয়ালি কিন্তু করিও। এখানে আরেকটা বিষয় তোমাদের জানিয়ে দিই, প্রতি বছর 1 জানুয়ারি ঠাকুর শ্রী রামকৃষ্ণের কল্পতরু উৎসব হয় প্রতি জায়গায়। এখানেও কিন্তু এই কল্পতরু উৎসব খুব বড় করে পালন করা হয়ে থাকে। সেই সময় প্রায় 2 থেকে 2,500 লোকের সমাগম হয় বলে এখানে জানা যায়।
তাই তোমরা যদি সেই সময় আসো, সেই সময় মন্দিরের এক অন্যরকম রূপ তোমরা দেখতে পারবে। ভক্তবৃন্দের ভিড় সেই সময় এই মন্দির চত্বর ভরে থাকে। আজকে কিরকম লাগছে, মানে এতদিন যে এতগুলো জায়গায় গেছি তার মধ্যে কিন্তু এটা জায়গাটা খুবই লাগছে। হ্যাঁ, খুবই সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। আর দর্শক বন্ধুরা, তোমরা এমনিতে তো আমাদের সাপোর্ট করছো জানি, কিন্তু আমি চাই যে তোমরা এই মন্দিরটা এসে ঘুরে যাও, তোমাদের খুবই ভালো লাগবে। খুবই ভালো জায়গা, শান্ত পরিবেশ। আমাদের সাপোর্ট করছো, আরও ভবিষ্যতে আরও সাপোর্ট করো, ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমাদের পাশে থাকো। তো অনেক দিন বাদে আমাদের চ্যানেলে আবার নতুন একটা মন্দিরের ভিডিও, তো এরকম আরও অনেক ভিডিও আসতে থাকবে। তোমরা আমাদের সাপোর্ট করো, পাশে থাকো, আর ভিডিওগুলো দেখতে থাকো। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর প্রতিটি নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হয়ে যাবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, বাই।